হেই বন্ধুরা, কেমন আছো? তোমরা সব ফেলো সেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 62 এ স্বাগতম। তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা। তো ওই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে, অথবা উপর আই বাটনে ওইটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব। তোর কথা না বেয়ে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে পিকোলো আর অ্যান্ড্রয়েড 17 সামনে দাঁড়িয়েছিল। অ্যান্ড্রয়েড 17 বলে দেয় তোমার হাতে লাস্ট চান্স, কিন্তু পিকোলো ওর নিজের ট্রেনিং এর পোশাকগুলো খুলে ফেলে। অ্যান্ড্রয়েড 17 পিকোলোকে বলে তোমার হার মেনে নেওয়া উচিত, দেখি তুমি কি করতে পারো। পিকোলো এবার ওই দুজনকে নিয়ে চিন্তা করছিল, যদি 17 এর সাথে ওই দুজনও ফাইট করতে আসে তাহলে সমস্যা হয়ে যাবে ওর জন্য। তাই ও অ্যান্ড্রয়েড 17 কে বলে দেয় যেন ওরা যেন ফাইটে অংশগ্রহণ না করে। অ্যান্ড্রয়েড 17 জানিতে ওরা করবে না, এই ডুয়েলটা শুধুমাত্র ওদের দুজনের মধ্যে হবে। পিকোলো মনে মনে ভাবে যদি আমাদের মধ্যে হয় তাহলে কোনো প্রবলেম হবে না। পিকোলো মনে মনে ভাবে এক এক করে আসলে আমার কোনো সমস্যা নেই, প্রথমে 17 কে পরে 18 কে, এভাবে করে সবাইকে এক এক করে শেষ করে দেবো। এবার ও নিজের পাওয়ার অফ করতে শুরু করে, ওর ভিতরে অনেক পাওয়ার রিলিজ হতে থাকে। 16 ওই পাওয়ারটা ফলো করে। আমরা কামিয়ামাজে দেখতে পারি মাস্টার রশির চায়ের কাপ ছিল পিকোলো পাওয়ার আপের কারণে। সবাই বাইরে বেরিয়ে আসলে দেখতে পাই দূর থেকে পিকোলোর এনার্জি ওয়েভ ছুটে আসতেছিল। টিএন তো পিকোলোর পাওয়ার দেখে অবাক হয়ে গেছিল। মাস্টার রশি বলে ও কি ওখানে সত্যি একা আছে নাকি? তখন ক্রিলেন জানায় এটা পিকোলো আর কামিরোসের কম্বাইন পাওয়ার। এই থেকে লুকআউট গো বুঝতে পারে যে পিকোলো ফাইট করতে শুরু করছে। গোহান জিজ্ঞেস করে যে পিকোলো কার সাথে ফাইট করছে। তখন গোকু বলে ওখানে আমি কোনো কি সেন্স করতে পারছি না, নিশ্চয়ই এটা অ্যান্ড্রয়েডে হবে। গোহান এখানে নিজের আসল আব্বাকে হেল্প করতে যেতে চাইলে গোকু বলে গোহান আমাদের ট্রেনিংটা আগে কমপ্লিট করা লাগবে, পিকোলো ওকে হোল্ড করে নেবে, তুমি এখনো স্ট্রং না, তুমি এই শুধুমাত্র পিকোলো রাস্তার কাটা হয়ে যাবে, তাই আমাদেরকে আগে ট্রেনিংটা শেষ করা লাগবে। মিস্টার পাপু গোহানকে বোঝায়, তখন গোহান বুঝতে চায়। গো মনে মনে বলতে থাকে ভিটার টাংস ভিতরে কি করছে, ওইদিক ট্রেনিং এর সময় প্রায় তো শেষের দিকে চলে আসছে, এইদিকে পিকোলো এখন ওর পাওয়ার আপ করেই যাচ্ছে। তখন 16 বলে ওঠে আমি দুইটা পাওয়ার সেন্স করতে পারছি, পিকোলো একা না। তখনই পিকোলো আচমকা 17 এর পিছনে এসে ওকে এক এলবো মেরে ফেলে দেয়, আর ওকে ধোঁয়াধুম ওর উপরে অ্যাটাক করে যাচ্ছিল। পিকোলো 17 কে একটা পাঞ্চ মারলে 17 ওই অ্যাটাকটা নিজের মুখ দিয়ে ব্লক করে পিকোলোকে একটা কিক মারে, কিন্তু পিকোলো এখানে কম ছিল না। ওদের মধ্যে এখানে অনেক স্পিডে ভয়ঙ্কর লেভেলে লড়াই হতে থাকে, কেউ এখানে কারোর থেকে কম ছিল না। 17 বলে এটা খারাপ না, এই বলে ওদের মধ্যে আরো লড়াই হতে থাকে। 18 আর 16 এটা দূরে বসে থেকে দেখছিল ওদের লড়াই। 17 পিকোলোকে এলবো মারতে চায়, কিন্তু পিকোলো গায়েব হয়ে যায়। 17 খুঁজতেছিল, তখন পিকোলো এসে ওকে মেরে নিচে ফেলে দেয়, আর তার সাথে ওকে এক কেক মারে। বেচারা 17 এখানে মুখ থুবড়ে পড়েছিল। 17 বলে ও আমাকে বিট করে দিল, আমার ক্যালকুলেশনে কোনো একটা ভুল হচ্ছে, কিন্তু কোথায়? এই বলে উঠতেছিল, তখন পিকোলো বলে ওখানে দাঁড়িয়ে পড়ো। এই বলে পিকোলো 17 উপরে একটা ভয়ঙ্কর লেভেলে এনার্জি ব্লাস্ট করে। দর্শক আমরা দেখতে পাই ওই আইল্যান্ডে এক সাইড উড়ে গেছিল, তবে 17 এর কিছু হয়নি, ও আগে ওটাকে ডস করে ফেলছিল। ও পিকোলোকে দেখে বলে ওর স্ট্রেংথ অনেক বেশি। এদিকে আমরা দেখি ডাক্তার পিপ ছোট্ট ট্রান্সকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, আর বোলমা কাজ করছিল ওই অ্যান্ড্রয়েডদেরকে শাটডাউন করা একটা রিমোটের উপরে, কিন্তু ডাক্তার জিরো এই অ্যান্ড্রয়েডগুলোর ডিজাইন অনেক কমপ্লেক্স ছিল, যার কারণে বোলমার প্রোগ্রামিং বারবার ফেল হচ্ছিল। এইদিকে 17 পিকোলোকে বলে ভালো শুট করছো, কিন্তু বেশি ভালো না, এই বলে রিঙে টোকা দিয়ে পিকোলোর দিকে চলে আসে, আর ওদের দুজনের মধ্যে আবার ফাটাফাটি লেগে যায়। এইখানে কেউ কারোর থেকে কম ছিল না, একবার পিকোলো মারছিল তো একবার 17 মারছিল। পিকোলো এবার 17 এর উপরে এনার্জি ব্লাস্ট মারতে থাকে একের পর এক, কিন্তু 17 ওগুলোকে ফুর্তির সাথে ডস করতেছিল। এইবার পিকোলো ওর দুই হাত দিয়ে একটা পাওয়ারফুল এনার্জি ব্লাস্ট করে। 17 ওটাকে নিজে দুই হাত সামনে এনে ওটাকে রিফ্লেক্ট করে দেয়, যেটা থেকে পিকোলো বুঝতে পারছিল না কিভাবে করলো। 17 বলে তোমার কাছে কি আর কোনো ট্রিক আছে তোমাকে শেষ করার আগে? ওদের ফাইট দেখে 18 বলে 17 তো ওর সাথে খেলা করছে। পিকোলো আর 17 আবারও একেবারের উপরে অ্যাটাক করে, আর ওদের ওই অ্যাটাকের কারণে অনেক বড় বড় শক হচ্ছিল। আর দূর থেকে এগুলো দেখে টিএন ইয়ামসে এরা চিন্তা করছিল যে এদের ফাইট কোন লেভেলে চলছে। ওরা কথা বলে করতেছিল যে পিকোলো তো স্ট্রং, কিন্তু আমরা জানি না ওই অ্যান্ড্রয়েডটা কতটা স্ট্রং। তোমাদেরকে বলে রাখি পিকোলো আর 17 এর পাওয়ার লেভেল একেবারে ইকুয়াল, যার কারণে এই লড়াইটা আরো বেশি মজা আসবে। 18 এবার 17 কে বলে তুমি কি পিকোলোকে নিজের যোগ্য ব্যক্তির সাথে ফাইট করতে দিবে নাকি? 17 ওকে বলে দেয় তুমি চুপ করো তো, আমি দেখছো না ফাইট করছি। 17 আর পিকোলো আবারও লড়াই করতে শুরু করে দেয়। পিকোলো 17 এর উপরে একের পর এক এনার্জি ব্লাস্ট করতেছিল। 17 বলে এগুলো তো প্রেডিক্ট করা যায়, তুমি কি এটা করছো? কিন্তু পিকোলো থামার নামে নিচ্ছিল না, যেটা দেখে 17 বলে তুমি কেন গিভ আপ করছো না? তুমি কি ভাবতেছো কোনো অ্যাটাক লাকিলে আমার গায়ে হিট করুক? তখনই ও কিছু একটা বুঝতে পারে, আর পিছনে তাকালে দেখতে পারে যে ওই অ্যাটাকগুলো যেগুলো এতক্ষণ ধরে পিকোলো করছে ওগুলো ওর পিছনে আটকে আছে। ও এখানে বুঝতে পেরে যায় পিকোলো এতক্ষণ ধরে ওকে হিট করার চেষ্টা করছিল না, আসলে ও এতক্ষণ ধরে ওই এনার্জিগুলোকে বল আকারে ওখানে জমা করছিল, যাতে একেবারে ওগুলোকে দিয়ে 17 কে হিট করা যায়। আর ওইগুলো সব 17 আশপাশে ছড়িয়েছিল। পিকোলো বলতে থাকে তুমি কি এটা এক্সপেক্ট করোনি? এইবার তোমার খেলা শেষ। এই বলে ওই সব এনার্জি বলগুলোকে 17 এর দিকে মেরে দেয়, আর একের পর এক এনার্জি বলগুলো 17 কে দমাদম হিট করতে থাকে, যেটা ধামাকা দূর থেকে আমাদের জিফারটাররা দেখে অবাক হয়ে গেছিল যে কোন লেভেলে ধামাকা। এইদিকে ধোয়া সরতে আমরা দেখতে পাই পিকোলো দাঁড়িয়েছিল। 18 আর 16 কেও দেখতে পারি, তবে তখনই পিকোলো কিছু একটা থেকে ভয় পেয়ে যায়। আমরা ধোয়া সরলে দেখতে পাই 17 এর কিছু হয়নি, ওইখানে নিজের গায়ের উপর একটা শিল্ড বানিয়ে নিয়েছিল, যার কারণে ও পিকোলো অ্যাটাক থেকে বেঁচে গেছে এখানে। আর পিকোলো এই ধামাকাতে ওরা যে আইল্যান্ডে ছিল ওই আইল্যান্ডটা সম্পূর্ণ উড়ে গেছে। 17 বলে গিভ আপ করে নাও, যদি না করতে চাও
চাও তাহলে আমার সাথে ওই আইল্যান্ডে দেখা করো। এবার ওরা দুইজনই পাশে আইল্যান্ডে চলে যায়। এইদিকে আমরা একটা সিটিতে দেখতে পারি যেখানে কিনা সেল মানুষদেরকে অ্যাবজর্ব করছিল। তখনই ও পিকোলোর ভয়ঙ্কর লেভেলে কি সেন্স করতে পারে আর বুঝেছে যে পিকোলো 17 সাথে ফাইট করছে। এই জন্য ও তাড়াতাড়ি ওর দিকে যেতে শুরু করে যাতে পিকোলো ওর যাওয়ার আগে 17কে না মেরে দেয়। ওইদিকে ওদেরকে দেখে ওরা আর একটা আইল্যান্ডে চলে আসছিল। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি ওয়ানের সম্পর্কে। পিএসজি ও সিরে এর পৃষ্ঠপোষক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। এটা দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোরে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রসেস সংখ্যা সেন্সে 9 ব্যবহার করলে প্রথমবার জমাতেই পাবে 15,000 পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, রকেট, নগদ ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জিতে রাশি তুলতে পারবে। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানস লিখে আমার দেওয়া প্রসেস সংখ্যা সেন্সে 9 ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। এখানে 17 পিকোলোকে বলতে শুরু করে, আমরা তোমাকে কখনো হার্ট করতে চাইনি, আমাদের মেন মিশন হলো তো গোকুকে শেষ করা। তো গোকু কোথায় আছে এটা বলে দাও, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারবে। ওরা আবারও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এবার 17 উড়ে উড়ে পিকোলোর সামনে চলে আসে আর ওরা আবারও দুইজনে ফাইটিং পজিশনে চলে আসে ফাইট করার জন্য। দুইজনে অপেক্ষা করছিল কি কার উপরে আগে অ্যাটাক করবে। তখনই 17 পিকোলোর মুখে অ্যাটাক করে। কাউন্টার হিসেবে পিকোলো অ্যাটাক করতে গেলে 17 ওর পেটে লাথি মেরে দেয়। 17 আবার কিক মারতে গেলে পিকোলো এবার গ্লাভ দিয়ে ওটাকে ডস করে আর কয়েকবার ফিল্পকে পিছনে সরে এসে নিজের ঘাড় মটকাতে শুরু করে দেয়। পিকোলো এখানে বলে, তোমার স্পিড তো অনেক এক্সেলেন্ট, কিন্তু তোমার পাঞ্চগুলো খুবই দুর্বল মনে হচ্ছে, তোমারটা থেকে গোকুর পাঞ্চ তো বেশি হার্ড। 17 তো এখানে বিষয় হচ্ছিল না, ও মনে করে পিকোলোর সাথে মজা করছে। ও ছুটে এসে পিকোলোকে অ্যাটাক করতে গিয়ে আবার পিছনে চলে আসে আর ওখান থেকে এসে সোজা পিকোলোকে একটা এলবো মারে। কিন্তু পিকোলো এখানে কম ছিল না, ও 17 মুখে কিক মেরে দেয় আর আবারও 17 ওকে মারে। এইভাবে করে ওরা দুজনকে ধুমাধুম মারতেছিল। 17 পিকোলোকে বলে, তুমি বেশিক্ষণ এটা চালিয়ে যেতে পারবে না। পিকোলো বলে, তুমি পারফেক্ট হওনি, তুমি এখনো মিস্টেক করো। 18 চিল্লোটে, 17 খেয়াল রাখো নিজের উপরে, পিকোলো কিন্তু তোমার থেকে স্ট্রং। এইদিকে লুকআউটে গোয়ান জিজ্ঞেস করে, বাবা পিকোলো কি জিতবে? তখন গোকু উত্তর দেয় যে আমি জানি না, তবে ও হোল্ড অন করতে যদি পারে তাহলে হয়তো বা। ওই আইল্যান্ডে 17 পিকোলোকে এমন জোরে মারে যে ওই জায়গাটা পুরো গর্ত হয়ে যায়, কিন্তু পিকোলো পাল্টা হিসেবে 17কে ওইভাবেই মারে। ওদের দুইজনের লড়াই কারণে ওই আইল্যান্ডটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছিল। এইখানে পিকোলো আর 17 ওরা কেউ কারোর থেকে কম ছিল না। 18 ফিল করতে পারে যে ওই জায়গাটা কিছু একটা হচ্ছে। তখন আমরা দেখি ওখানকার আগ্নেয়কে রিটার ব্লাস্ট করে। এটা থেকে 16 বলে, যদি এইভাবে চলতে থাকে তাহলে একের পর এক আইল্যান্ড ধ্বংস হতেই থাকবে। দূর থেকে ওগুলো দেখে ক্রিলেন বলে, আমরা এখানে এইভাবে বসে থাকতে পারি না। টেনে চাচ্ছিল ওখানে যাইতে। তখন ক্রিলেন কিছু একটা সেন্স করতে পারে। ইয়ামসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন ক্রিলেন জানায় যে এটা হচ্ছে সেল। তখন ওরা সবাই ফিল করতে পারে সে ওই আইল্যান্ডের দিকে আগাচ্ছে। ও সেলকে দেখে ও অনেক মানুষদেরকে অ্যাবজর্ব করে করে আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছে আর ও এখন আগাছে 17 18কে অ্যাবজর্ব করে নিজের পারফেক্ট ফর্ম পেতে। এইদিকে আমরা দেখতে পাই ছোট্ট টাংস অনেক কান্না করছিল। ডাক্তার বিপ বলছিল, বলমা ওকে একটু দেখো। ইয়াজির এসে বলে যে তুমি 2 দিন ধরে এই টানা কাজ করে যাচ্ছ, নিজের বাচ্চার দিকে একটু নজর দিচ্ছ না। ফাইনালি আমরা দেখি বলমা ওই রিমোটটা বানিয়ে ফেলছে। ও বলে যদি এটা কাজ করে তাহলে আমরা ওই অ্যান্ড্রয়েডদেরকে এক সুইচ টিপে বন্ধ করে ফেলতে পারবো, আর এটা যদি হয় তাহলে সেল আর ওদেরকে অ্যাবজর্ব করতে পারবে না আর ও নিজের পারফেক্ট ফর্ম হাসিল করতে পারবে না। এখানে পিকোলো 17 লড়াই করছিল। 17 লড়াই করতে করতে পানির ভিতরে আসে আর ভাবতে থাকে আমরা এর আগে যখন ফাইট করছিলাম পিকোলো আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু কি থেকে কি হয়ে গেল, গোকি এর থেকেও বেশি স্ট্রং নাকি? তখনই পিকোলো ওখানে চলে আসে আর পিকোলো ওখানে একটা এনার্জি ব্লাস্ট করে দেয়। 17 কাউন্টার হিসেবে মেরে দেয় আর ওরা পানির ভিতর থেকে বের হয়ে ও একজন আরেকজনের সাথে লড়াই করছিল। কামে হয়েছে ওরা সবাই কথা বলছিল যে ওই সেল ওই থেকে যাচ্ছে, এখন ওদের কি করা উচিত। তখনই ওখানে আমাদের চিচি চলে আসে আর বলে যে বলমা ফোন দিছে আর বলমা ওই রিমোটটা বানিয়ে ফেলছে ফাইনালি, যেটা দিয়ে কিনা ওই অ্যান্ড্রয়েডদেরকে শাটডাউন করা যাবে। বলমা ওদের সবাইকে ফোন করে বলে দেয় যে আমি রিমোটটা তখনই দেবো যখন তোমরা ইয়ামচাকে এই রিমোটটা দিবা না, কারণ ও সবসময় গড়বড় করে ফেলে। বেচার ইয়ামচা প্রথমে নিজের গার্লফ্রেন্ডে হারাইলো আর এখন মান সম্মানটাও। ক্রিয়েন তো ওর ফোনে জানিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আমাদেরকে এটা করতে হবে, কারণ সেল ওই দিকে আগাচ্ছে যেখানে কিনা পিকোলো আর 17 ফাইট করছে। সবাই তো এখানে খুশি হয়ে গেছিল যে বলমা দেওয়া ওই রিমোটের মাধ্যমে ওই অ্যান্ড্রয়েডদেরকে শাটডাউন করে দিলে তাহলে সেল ইভলভ করতে পারবে না। কিন্তু আমাদের লাভার বয় স্যাকাখোর মানে আমাদের কিরিলেন ওর তো মনটা অন্যদিক ছিল। ওর বারবার এই টেনের পাপ্পের কথা মনে পড়ছিল যে এত সুন্দর মাইয়া ওইটারে কি শাটডাউন করে দিব। পুরুষ মানুষ এই মাইয়াদের দুঃখে ওপরে উঠে না টপকায় যায়। টেন এসে জিজ্ঞেস করে আরে ক্রিলেন কি সমস্যা? তখন ক্রিলেন বলে আরে কিছু না আমরা ক্যাপসুল কপসে দেখি ওখানে বুলমা বেরিয়ে যাবে, কিন্তু ইয়াজিরোকে ধরে রাখছিল কারণ বুলমার বাচ্চা মানে ট্রাঙ্কস কান্না করছিল আর ইয়াজিরোবি ট্রাঙ্কসকে সামলাতেই পারবে না। এইদিকে লুকআউট গোকুরা বুঝতে পারে যে সেল ওই দিকে আগাচ্ছে যেখানে কিনা পিকোলো আর 17 ফাইট করছে। গোকু তাড়াতাড়ি করতে বলছিল ভিটার ট্রাঙ্কসকে। 17 পিকোলো ফাইট করতে করতে আর একটা আইল্যান্ডে চলে আসে। এইখানে পিকোলো 17 পরে অনেক অ্যাটাক করে, কিন্তু 17 এখানে কম ছিল না। পিকোলো 17 মুখ ধরে ওকে আসার মারতে গেলে 17 উল্টো পিকোলোকে আসার মেরে দেয়। তবে আমাদের পিকোলো 17কে তুলে আর এক আসার মারে। এখানে ওদের প্রতিযোগিতা চলছিল কে কাকে আসার মারবে। 17 পিকোলো পিঠে অনেক পাওয়ারফুল একটা ঘুষি মারে। কাউন্টার হিসেবে পিকোলো 17 পিঠে একটা ঘুষি বেড়ে দেয় পাওয়ারফুল। এইভাবে করে ওরা একে অপরকে তোমাতুম পেটে ঘুষি মারছিলই। দুইজনের অবস্থা এখানে খুব খারাপ হয়ে যায় এই ঘুষি খেতে খেতে। এইবার ওরা হাওয়ার উপরে উঠে একে অপরের সাথে লড়াই করতে থাকে। এবার ওরা দুইজনই মাটিতে
নেমে আসে। পিকলো বলে তুমি একটা বেশিং একটা প্রোটোটাইপ বলতে পারো, তোমার সাথে ফাইট করে মজা লাগলো। জিনিস 17 খেপে যায় আর বলে আমি হলাম আলটিমেট অ্যান্ড্রয়েড, আমার থেকে কোনো পারফেক্ট জিনিস নেই। তখন 17 বলে ওঠে হ্যাঁ আমি এবার বুঝতে পারছি, তুমি আমার মাইন্ডের সাথে খেলছো, তুমি নিজেকে এমন দেখাচ্ছ যে তুমি আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তুমি নিজেকে দেখো তুমি এখানে অনেক ক্লান্ত হয়ে গেছো। পিকলো এটা হাঁপাচ্ছিল। 17 বলতে থাকে এই গেমটা আমি যা ভাবছিলাম তার থেকে অনেক হার্ড, কিন্তু এটার একটা তো শেষ হবেই। তখনই পিকলো কিছু একটা থেকে চমকে যায় আর আমরা দেখি যে ফাইনালি সেল এই আইল্যান্ডে পৌঁছে গেছে 17 আর 18 কে অ্যাবজর্ব করার জন্য। আর সেল এখানে বলে এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমি ভাবিনি দুইজনকে এখানে পেয়ে যাব। হ্যালো পিকলো, তুমি কি আমাকে চিনতে পারছো? আর তোমাকে অনেক ধন্যবাদ 17 আর 18 কে এখানে আনার জন্য। সেলকে দেখে পিকলো বলতে থাকে আমি তো ভাবছিলাম আমার কাছে অনেক টাইম আছে, এখন ও যদি ওদেরকে অ্যাবজর্ব করে নেয় তাহলে আমাদের মুশকিল হয়ে যাবে। 17 বলে ওঠে আরে ওইটা কি জিনিস? যে শুনে পিকলো চমকে যায়, বুঝতে পারে যে এই অ্যান্ড্রয়েডটা আসলে জানে না সেলের ব্যাপারে। সেল এবার অ্যান্ড্রয়েড 17 আর 18 কে দেখে আর তখন 16 কে দেখে ভাবতে থাকে এইটা আবার কে? এটা নিশ্চয় ডক্টর জিরোর আগের কোনো অ্যান্ড্রয়েড মডেল হতে পারে, ওকে নিয়ে আমার ভাবার দরকার নেই। এই বলে ও নিচে চলে আসে। ওর তার তর্স ছিলই না যে ও কখনো এই অ্যান্ড্রয়েডদেরকে খাবে। ওই এবার ওর পাওয়ার আপ করতে শুরু করে দেয়, যেটা দেখে পিকলো ভাবতে থাকে এই আবার কি করছে। আমরা সেলকে দেখতে পাই ও পাওয়ার আপ করতেছিল আর ও যে এত সময় ধরে লাখ লাখ মানুষদেরকে অ্যাবজর্ব করছিল, ওর ভিতর থেকে সেই মানুষদের কি রিলিজ হতে থাকে আর এটা দেখতে একদম সুপার স্যানের মতোই লাগছিল। 72 নিজেও এইটা থেকে অবাক হয়ে গেছিল যে এই জিনিসটা আবার কি। 16 দিয়ে দেখে ও অনেক চিন্তিত ছিল আর সেলের পাওয়ারের কারণে আশপাশে ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছিল। সেল পাওয়ার আপ করে সামনে এগোচ্ছিল আর ওরা সবাই থমকে গেছিল সেলের পাওয়ার দেখার পরে। পিকলো তো এখানে টু শব্দই করতে পারে না, তার উপরে পিকলো এখানে 17 এর সাথে লড়াইয়ের পরে অনেক ক্লান্ত ছিল। সেল এবার পিকলোর পাশে আসে বলে কি হলো, বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস তো হবেই না এই পাওয়ার দেখে। সেল 17 এর দিকে এগিয়ে যাচ্ছিল তখন পিকলো বলে ওঠে এগুলো তোমার পাওয়ার না, এগুলো তুমি মানুষদের থেকে চুরি করছো। সেল বলে ওরা এখন গ্রেটনেসের সাথে আছে। এই বলে 17 এর দিকে এগিয়ে যাচ্ছিল। পিকলো বুঝতে পারছিল না কি করবে। এই দিয়ে কামে হচ্ছে মাস্টার সে ক্রিনে এরা সবাই চিন্তিত হয়ে পড়ছিল। সেল ওখানে গিয়ে কি ভেজাল পাকায় আবার। টিন বলছিল আমরা এইভাবে এখানে বসে থাকতে পারি না, আমাদের ওখানে যাওয়া উচিত। মাস্টার সে বলে আমাদের কাছে একটা বেস্ট উপায় হলো বলমা এখানে রিমোট নিয়ে আসবে আর আমরা ওইটাকে দিয়ে ওই অ্যান্ড্রয়েডদেরকে শাট ডাউন করে দেবো। ক্রিল মাস্টার শেখ বলে আমি বলমা ওই দিকে এগিয়ে যাই যাতে বলমাকে গিয়ে ধরতে পারি। এই বলে ওখান থেকে চলে যায়। টিএনএ এবার এখানে মাথা খারাপ হচ্ছিল। ও বলতে থাকে আমি এখানে এভাবে বসে থাকতে পারি না, আমি জানি যে আমি ওদের সামনে কিছু না, কিন্তু তারপর আমার ওখানে যাওয়া উচিত। মাস্টার সে ওকে মানা করছিল কিন্তু ও কথা না শুনে ওখান থেকে চলে যায়। মাস্টার সে এবার নিচে বসে পড়ে আর বলে আমার যদি বয়স ওর সমান হতো তাহলে আমিও সেম কাহিনী করতাম। আমার তো মনে হয় যে আমি গতকালকে ওর সমান বয়সে ছিলাম আর এই ওয়ার্ল্ডের মধ্যেও আমি হচ্ছে পাওয়ারফুল একজন ছিলাম, কিন্তু এখন সেগুলো অতীত হয়ে গেছে। চিচি মনে মনে দোয়া করতে থাকি গুকু প্লিজ আমাদের তোমার দরকার আছে। এইদিকে আমরা লোক আউটে দেখতে পারি গুকু বসে বসে ভেইটার জন্য অপেক্ষা করছিল যে ও কখন বের হবে। 17 সেলকে দেখে বলে এই তুমি আমাদের ফাইটের মাঝখানে আসতেছো। সেল বলে আমাকে মাফ করে দেও তোমাদের মাঝখানে আসার জন্য। 17 সেলকে বলে দেয় তুমি এখান থেকে ভালো ভালো চলে যাও, আমি এখন অন্য বিজনেসে ব্যস্ত আছি যেটা কিনা আমার পিকলোর সাথে সেটেল করা লাগবে। সেল তখন বলে ওঠে ও আচ্ছা তো তুমি তোমার নিজের বিজনেস পালন করো, আমি আমারটা পালন করি। পিকলো তখন চিল্লে ওঠে 17 সাবধান হও, ওর লেজের থেকে ও তোমাকে অ্যাবজর্ব করতে আসছে। সেল সাথে সাথে ওর লেজ দিয়ে আক্রমণ করে দেয় কিন্তু 17 ওটাকে ডস করে নিয়েছিল। সেল বারবার অ্যাটাক করছিল 17 এর উপরে, 17 ওগুলো ডস করতে থাকে। সেল এবার 17 কে তুলে এক আসার মারে আর 17 কে ও অ্যাবজর্ব করতে যাবে তখন পিকলো এসে ওকে এক কিক মারে ওর ফেসের উপরে, যে এটা খেতে সেলের মুখ দিয়ে আব্বা ডাক বের হয়ে যায় কিন্তু তারপরে শালার মুখ থেকে হাসি বন্ধ হয় না। 17 এবার উঠে দাঁড়ায় পিকলোকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে ওটাকে আমাদেরকে মারতে আসছে। তখন পিকলো সেলের সম্পর্কে ওদের সবাইকে জানিয়ে দেয় যে এই সেল আসলে কি করতে এখানে আসছে। ও এখন ইমপারফেক্ট সেল আছে, যদি ও একবার 17 আর 18 কে অ্যাবজর্ব করতে পারে তাহলে ও পারফেক্ট সেল হয়ে যাবে। সেল বলতে থাকে এরা হচ্ছে আমার ভাই বোন আর আমরা সবসময় একসাথে থাকবো, যেটা কিনা ডক্টর জিরোর ড্রিম ছিল, কিন্তু 17 মানা করে দেয় কোনো দরকার নেই আমার, আমি যেমন আছি তেমনই ভালো, তোমার আমাকে কোনো প্রয়োজন নেই। সেল বলে তুমি আমার একটা পার্ট, আমি তোমাকে অ্যাবজর্ব করেই ছাড়বো। 17 রেডি হয়ে যায় বলে তুমি তোমার বেজ দিয়ে ট্রাই করো। তখন 16 চিল্লে ওঠে আর বলে 17 তোমার ফাইট করা উচিত হবে না, সবচেয়ে ভালো ডিসিশন হবে তুমি আর 18 এখান থেকে পালিয়ে যাও, কারণ এই ক্রিয়েচারের কাছে অনেক বেশি পাওয়ার আছে। কিন্তু 17 16 এর কথায় পাত্তা দেয় না। ও এবার ছুটে গিয়ে সেলকে একটা পাঁচ মারে কিন্তু সেল ওটাকে টস করে উল্টো ওকে পাঁচ মেরে নিচে ফেলে দেয়। তখনই পিকলো ছুটে এসে সেলের উপর অ্যাটাক করতে থাকে কিন্তু সেল ওইগুলোকে ব্লক করে পিকলোকে মেরে ফেলে দেয়। যেহেতু পিকলো 17 ফাইট করছিল এমনিতে পিকলো নিজের অনেকটা এনার্জি হারিয়ে ফেলছে আর বলতে থাকে পিকলো তুই হেরে গেছিস। এই বলে পিকলোকে শর্ট মেরে ধরে ফেলে দেয়। 17 আর পিকলোকে মার খেতে থেকে 18 বলে দেখে মনে হচ্ছে 17 আর 18 ট্রাই করছে এটা লড়াই করার জন্য। তখন 16 ওর ভুল ভাঙিয়ে বলে ওরা সম্পূর্ণ ট্রাই করছে কিন্তু সেল ওদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। এইবার ও 18 কে বলে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ 17 কে যদি ও সেল অ্যাবজর্ব করে নেয় তাহলে ওকে থামানো সম্ভবই হবে না। 18 পাল্টা প্রশ্ন করে ওকে যে তুমি এখানে কি করবে এখন, কিন্তু 16 চুপ মেরেছিল। এইদিকে পিকলো নিজেকে বলছিল কামন পিকলো তোকে করতে হবে। সেলও গুটি গুটি পায় ওর দিকে
দিকে এগিয়ে আসছিল। ও বলতে থাকে এটা গোহান আর গোকুর জন্য। এই বলে ওর হাতে অনেক অনেক এনার্জি জমাতে শুরু করে আর বলে, কিন্তু সেল ওর দিকে এগিয়ে আসছিল। পিকলো বলে তো সেল জাহান্নামে যা। এই বলে ও অ্যাটাকটা করে দেয়। 17 তো ভয় পেয়ে যায় ও অ্যাটাক দেখে আর ওখান থেকে পালাতে শুরু করে দেয়। আমরা দেখি ওই পিকলোর এই ভয়ঙ্কর লেভেলের অ্যাটাকের কারণে পুরো আইল্যান্ডের এক সাইড উড়ে যায়। বলতে পারো এই অ্যাটাকটা অনেক অনেক বেশি পাওয়ারফুল ছিল। 17 যদি এই অ্যাটাকের আন্ডারে পড়তো তাহলে 17 অবস্থা খারাপ হয়ে যেত। এই কারণে 17 ওখানে পালাইছিল। ওরা খুঁজতে শুরু করে যে সেলের কি হলো। পিকলো অনেক হাঁপাচ্ছিল। সবাই তো মনে করছিল সেল এখানে শেষ হয়ে গেছে, কিন্তু তখনই 16 বলে না এটা এখনো শেষ হয়নি। পিকলোকেও তখন থেকে ও কিছু একটা থেকে ভয় পাচ্ছিল। 17 জিজ্ঞেস করে কি হয়েছে, তখন পিকলো বলে এটা সেল। আমরা সেলকে দেখতে পাই সে ওই পানির ভিতর থেকে উঠে আসছিল আর ওকে দেখে তো পিকলো একদম থ মেরেছিল। সেল ওখানে এসেই বলে কি রে পিকলো তোর কি খেলা শেষ হয়ে গেছে নাকি। দূর থেকে আমরা দেখি টিএন এগুলো দেখে আর ওর বিশ্বাসই হচ্ছিল না যে পিকলো এখানে কিছুই করতে পারেনি সেলের। আর ও বুঝে যায় যে পিকলো পাওয়ার অনুযায়ী ও সেলের সাথে কখনো জিততে পারবে না, কারণ সেল একটা মনস্টার লেভেলে চলে গেছে এখানে। সেল ও পিকলোকে রেস করতে মানা করে দেয়। ও পিকলোর সামনে এসে দাঁড়িয়ে বলে আমি হলো ওয়ান ম্যান আর্মি আর তোর লাইফের রাস্তাও এখানে শেষ হলো। 17 এগুলো দেখছিল তখন পিকলো চিল্লায় উঠে বলে 17 রেখেতে পালাও। এটা করতে পিকলোকে এক চাটি বসিয়ে দেয় সেল। পিকলোকে নিজের সামনে মার খেতে থেকে 17 থ মেরে গেছিল। সেল এবার পিকলোকে তুলে নেয় আর বলতে থাকে পিকলো আমি তোকে অ্যাবজর্ব করতে পারতাম, তবে তোকে আর কোনো প্রয়োজন নেই, তোর সেল স্ট্রাকচার আমার ভিতরে আছে। এই বলে ও পিকলোর পেটের মাঝখান দিয়ে একটা বড় এনার্জি ব্লাস্ট করে দেয়। আর পিকলো যে এখানে শেষ হয়ে গেছে এটা সবাই সেন্স করতে পারে। সবচেয়ে বড় শখ খায় তো গোহান। আমরা দেখি পিকলো পেটের এক সাইড উড়ে গেছে। 17 ওখানে অনেকটা ভয় পেয়ে গেছিল আর 16 কিছু ভেবে যাচ্ছিল এখনো। মরতে বসে পিকলোকে সেল এখানে পানিতে সরে ফেলে দেয় আর পিকলো এখানে পানিতে ডুবে যায়। গোহান তো এখন শখের মধ্যে ছিল। গোকু বলে আমরা পিকলোকে হারিয়ে ফেলছি। গোহান বলে আমি এটা আর দেখতে পাচ্ছি না। এই বলে যেতেই যাবে কিন্তু গোকু ওকে ধরে রাখছিল। গোহান তো এখানে নিজের বাবার মতন পিকলোকে বাঁচানোর জন্য অনেক কান্নাকাটি করছিল, কিন্তু গোকু বারবার বলছিল গোহান আমার কথা শোনো। গোকু এবার গোহানকে বোঝায় আমি জানি এটা ফেয়ার হচ্ছে না পিকলোর সাথে, কিন্তু আমাদের আরো একদিন দরকার ওর সাথে ফাইট করার জন্য যাতে আমরা ট্রেনিং করতে পারি। গোহান এখানে মাটিতে বসে পড়ে। গোকুকে বলে তুমি যদি এখন ওখানে যাও তাহলে পিকলোর স্যাক্রিফাইসের কোনো মানেই থাকবে না। গোকু এবার মনে মনে বলতে থাকে গোকু বলতে থাকে ভেইটার টাংস তোমরা কখন বাইরে আসবে। এইদিকে আমরা সেলকে দেখতে পাই। পিকলোকে শেষ করার পর ও 17 দিকে ঘুরে তাকায় আর বলে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এইটাই তোমার ডেস্টিনি ছিল, তুমি আমার একটা পার্ট হবে আর তার সাথে আমার বোন তুইও। এই বলে খিলখিল করে হাসতে থাকে। পিকলো গভীর পানির মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। গোহানে এবার ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। ও বলতে থাকে অনেক হয়েছে, প্ল্যানের আমি গুষ্টি মারি, এখন কি আমি পিকলোকে বাঁচাবো। এই বলে উড়ে চলে যেতে লাগলে গোকু এসে ওকে এক ঘুষি মেরে ফেলে দেয়। পপু গোহানকে তুলে বসায় আর গোহান এখানে প্রথমবার গোকুর হাতে মার খেয়ে অবাক হয়ে গেছিল। গোকু বলে তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। পাল্টা হিসেবে গোহান বলে এখানে বসে বসে সবার মৃত্যু দেখার থেকে এটা তো ভালো ছিল, আমি তোমার মতন এখানে পলাই থাকতে চাই না। পিকলো যদি এখানে থাকতো তাহলে তোমার মতো কখনো এখানে বসে থাকতো না। গোহানের কথা শোনার পরে গোকু একদম স্তব্ধ হয়েছিল। পপু এবার গোহানকে বলে তোমার বাবা আমাদের মতন কষ্ট পাচ্ছে যেমনটা কিনা আমরা পাচ্ছি। গোহান বলে কিন্তু তাহলে উনি যাচ্ছেন না কেন। তখন পপু বোঝাতে শুরু করে যে গোকু এখানে সবচেয়ে বেস্ট ডিসিশন সেটা ওইটাই নিচ্ছে, আর পিকলো এখানে থাকলে কখনো চাইতো না কাউকে মরতে দিতে। এখন তোমাদের জন্য যেটা অ্যাডভান্টেজ হবে মানে ট্রেনিং করার পর তোমরা পাওয়ারফুল হয়ে যাবে, তখন গেলে সবচেয়ে বেটার হবে। গোহান এবার বাবার দিকে তাকালে দেখতে পায় ওর বাবার ভিতর থেকে অরা বেরোচ্ছিল। গোকু এখানে অনেক খেপেছিল কিন্তু ওর হাতেও কিছু করার ছিল না। বর্তমানে গোকু এতটাও পাওয়ারফুল না যে ও ইমপারফেক্ট সেলের মোকাবেলা করতে পারবে। মিস্টার পপু গোহানকে এইগুলো বোঝায় যে তোমার বাবার অনেক রাগ হচ্ছে কিন্তু ওনারও কিছু করার নেই। গোহানের নিজের ভুলটা বুঝতে পেরে গোকুর কাছে গিয়ে ক্ষমা চায়। গোকু তখন গোহানের কাছে ক্ষমা চায় ওকে হিট করার জন্য আর বলতে থাকে ও পিকলোর স্যাক্রিফাইস কখনো বৃথা হতে দিবে না। আর সেলকে দেখতে পায় ও পিকলোকে শেষ করার পর অনেক মজাই ছিল। ও এবার 17 দিকে আগে ছিল আর বলতেছিল তোরা তুই যেটা আমার পার্ট হবে এটাই একটা ডেস্টিনি। এই বলে আরো দৌড়ে 17 দিকে আসছিল। 17 বলে আচ্ছা ঠিক আছে। এবার ও দৌড়ে গিয়ে সেলের উপর অ্যাটাক করে দেয়। ধোয়া সরলে 17 দেখতে পায় সেল ওখানে নেই। তখনই সেল পিছন থেকে 17 উপর অ্যাটাক করে কিন্তু 17 বেঁচে যায়। সেল ওর টেন্টিক্যাল দিয়ে বারবার উপর হামলা করতে থাকে। 17 ওগুলো ডস করে সেলের সাথে ফাইট করতে থাকে, তবে সেল ওকে মেরে দূরে পাঠিয়ে দেয়। আর আচমকা 17 সামনে এসে আবার ওকে অ্যাবজর্ব করার চেষ্টা করে কিন্তু 17 এখানে কম ছিল না। ও বারবার সেলের অ্যাটাক থেকে বাঁচছিল। দূরে টিএন দাঁড়িয়ে বলে এমন চলতে থাকলে বেশিক্ষণ 17 টিকতে পারবে না। আমরা থেকে আমাদের বুলমা কামে হাউসের দিকে রওনা দিয়েছিল আর মাঝখানে ট্রান্স অনেক কান্না করতে লাগলে ওই ট্রান্সকে ওই ফোনটা দিয়ে দেয়। মাঝখানে ট্রান্স কান্না করতে লাগলে ওকে থামানোর জন্য ফোন দিয়ে রাখে। মাস্টার সাথে অনেকক্ষণ ট্রাই করার পরে বুলমা ফোনটা ধরলে মাস্টার জিজ্ঞেস করে যে এতক্ষণ ধরে ফোনটা কইছিল। তখন বুলমা জানায় ট্রান্স কান্না করছিল এই জন্য ওকে ওর দাদার সাথে এই জন্য ওকে ওর নানার সাথে কথা বলার জন্য ফোনটা দিছিল। তোর মাস্টার জানেন যে ক্রিলেন তোমার কাছে গেছে যাতে ও তাড়াতাড়ি রিমোটটা নিতে পারে, রাস্তায় হয়তো তোমাদের দেখা হতে পারে, ওকে খোঁজো। মাস্টার সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে বুলমাকে জানায় আর তাড়াতাড়ি ওকে আসতে বলে। বুলমা এটা শোনার পরে ওর প্লেনের স্পিডটা অনেক বাড়িয়ে দেয়, কারণ সেল যদি একবার 17 আর 18কে অ্যাবজর্ব করতে পারে তাহলে অনেক বিপদ হয়ে যাবে। এইদিকে সেল 17কে সেই রকম কেলানি দিতে থাকে। 17 অ্যান্ড্রয়েড হওয়ার পরে ওর কাছে ফাইট ব্যাক করার মতো কোনো শক্তিই ছিল না। সেল এবার 17কে তুলে নিয়ে ওর পেটে আচ্ছা রকমের একটা পাঞ্চ মারে, যেটা খেয়ে 17 অবস্থা একদম টায়ার্ড হয়ে যায় আর ও এখানে আর নড়তে চড়তে পারছিল না। 17 তো ব্যথা এখানে কাটাচ্ছিল আর সেল বলতে থাকে 17 আমি তোকে এইভাবে অ্যাবজর্ব করতে চাইনি, তুই ভালো হয়ে
পেয়ে গেলে আর এত কষ্ট করা লাগতো না। এগুলো দেখার পর 18 বলে 16 পালানোটাই সবচেয়ে বেটার ডিসিশন হবে। তখন 16 বলে হ্যাঁ তুমি পালাও, আমি এখানে দেখছি। 18 জিজ্ঞেস করে 16 তুমি কি করতে যাচ্ছ? তখন 16 বলে হ্যাঁ এটাই সবচেয়ে ভালো ডিসিশন হবে, তুমি পালাও, কারণ সেল একবার তোমাকে পেয়ে গেলে ওকে হারানো অসম্ভব হয়ে পড়বে। 18 তখন জিজ্ঞেস করে 16 তাহলে তুমি কি করবে এখানে? তখন 16 জানে ও এখানে সেলকে মারবে আর বলতে থাকে এই দুনিয়াটা অনেক সুন্দর, আমি চাই না সেলকে এটাকে ধ্বংস করতে দিতে। এই বলে 16 এগিয়ে যাচ্ছিল। তখন 18 বলে 16 তুমি যেও না, তুমি কিন্তু মারা পড়বে। 16 পিছনে ঘুরে বলে লাইফটা অনেক সুন্দর হয়, কিন্তু আমি ভয়ের মধ্যে বেঁচে থাকতে চাই না, এইটা আমার আইডিওলজির মধ্যে পড়ে না। এই বলে হেঁটে যাচ্ছিল আর বলতেছিল বাই দ্য ওয়ে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল, তোমরা অনেক কুল গাই। টিনটা ভাবতেছিল এন্ড্রয়েডটা ওইদিকে যাচ্ছে, ও কি বোকা নাকি সত্যি অনেক পাগল। এইদিকে 17কে সেল এখনো ধোলাই করে যাচ্ছিল আর বলে অনেক হয়েছে, এবার তোকে অ্যাবজর্ব করবো। এই বলে 17কে তুলে নেয়। তখন 17 বলে তুই হচ্ছে একটা মনস্টার, তোর পার্ট আমি কখনোই হতে চাইবো না। সেল বলে তোর কথাগুলো শুনে আমি কষ্ট পেলাম, কিন্তু তারপরে তোকে তো অ্যাবজর্ব করবোই। এই বলে ওর টেন্ডিকালটা 17 কাছে নিয়ে যায় আর ওইটার মাথা অনেক বড় করে খুলে ফেলে, যাতে ওইটার ভিতরে 17কে ও ঢুকিয়ে ফেলতে পারে। 17 এখানে স্ট্রাগল করছিল নিজেকে অ্যাবজর্ব করতে দেওয়া থেকে বাধা দেওয়ার জন্য। তখনই ওখানে 16 সেলের কাছে হাত রাখে আর ওকে এক পাঁচ মেরে দূরে পাঠিয়ে দেয়। ওই পাঁচকে সেল একটু দূরে এসে বলে ও তাহলে এই বিগ গাই অনেক পাওয়ারফুল দেখতেছি। 17 ঘুরে থাকে আর বলে 16 তুমি কিভাবে ওকে 5 মিনিট দূরে সরাইতে পারলে? ফাইট ইউ? নো, আই ওয়ান্না কিল ইউ। সেলও খুশি হয়েছে যে ও ফাইনালি একটা লড়ার মতন ওপোনেন্ট পেয়ে গেল। 17 16কে ধন্যবাদ জানায় আর সাবধান করে যে তুমি ওকে অ্যাংরি করে দিছো। উত্তরে 16 বলে আমি ওকে ডিস্ট্রয় করতে যাচ্ছি, যেটা শুনে 17 জিজ্ঞেস করে কিভাবে। তখন 16 জানে ও এখানে সেলের সমান সমান পাওয়ারফুল, যেটা শুনে তো 17 টাস্কি খেয়ে যায়, কারণ ও সবসময় ভাবতো ওই তিনজনের মধ্যে ও সবচেয়ে স্ট্রং। আর তাছাড়া দেখছো ডাক্তার জিরো কোন লেভেলের বান্দা ছিল, যে কিনা গুকে মারার জন্য একটা 16 মতো মনস্টার থেকে শুরু করে সেলের মতো মনস্টার পর্যন্ত বানাইছে। এইবার 16 ছুটে গিয়ে সেলের সাথে ফাইট করতে শুরু করে দেয়। ওদের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ফাইট হচ্ছিল। ওদের সমানে সমানে ফাইট দেখে 10 চমকে যায়। 16 আর সেল ফাইট করতে করতে দুজনের থেকে সরে আসে। 10 বলতে থাকে এই অ্যান্ড্রয়েডটা যদি ওর সাথে ফাইট করে তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এইবার 16 আর সেল একেবারের দিকে আগাতে শুরু করে ওদের ফুল পাওয়ার অ্যাটাক করার জন্য, আর গিয়ে দুজনকে হেড মারে। সেল 16কে একটা ঘুষি মেরে সরায় দেয় আর সাথে ও টেন্ডিকালটা 16 এর ভিতরে ঢুকিয়ে দেয়। ও দেখে খুশি হয়েছে যে ও এবার ফাইনালি 16কে অ্যাবজর্ব করে ফেলবে, যেটা দেখে 17 18 আর 10 এরা তিনজনই চমকে গেছিল। সেল বলে গুড বাই তুই। তখনই আমরা দেখি যে 16 হাসতে শুরু করে আর ওর হাত দিয়ে ওই টেন্টিকালটাকে বের করে দেয়। সেল বুঝতে পারছিল না এটা কিভাবে হতে পারে, কারণ ও তো 16 গলাতে হামলা করছিল আর এই জায়গাটা তো অবজার্ভ করার মতন পজিশন ছিল। তখন 16 জানায় না ওর ডিজাইন এমন না। এই বলে সেলের ওই টেন্টিকাল ধরে ওকে মাটিতে তুলে আসার মারে। সেল এবার ওখান থেকে উল্টো দিকে যেতে শুরু করে। 16 ওর ঠিক কাছে পৌঁছে গেলে সেল বলে ও আচ্ছা তাহলে তুই তো দেখি ফার্স্টও আসিস। এই বলে ও অন্য আইল্যান্ডে চলে আসে। 16 ওর পিছু পিছু অন্য আইল্যান্ডের দিকে যাচ্ছিল। তখনই আচমকা সেল ঘুরে 16 এর পেটে এক কিক মেরে দেয়। তবে 16 এখানে কম ছিল না, ও সেলের পেটে হেড মেরে দেয়। বেচারা সেল সামলাবে তার আগে 16 এর উপর হামলা করে। সেল এবার 16 এর গলা পেঁচিয়ে ধরে ওর টেন্টিকাল ধরে আর ওর সামনে গিয়ে একটা এনার্জি ব্লাস্ট করতে যাবে। তখনই 16 ওর চোখ দেয়া, যার কারণে সেলের মনোযোগ ঘুরেছে আর 16 ওকে মেরে নিচে ফেলে দেয়। 16 এবার সাথে সাথে সেলের কাছে চলে আসে আর ওর টেন্টিকালটা ওখানে টেনে ছিঁড়ে ফেলে। বেচারা সেল তো এখানে যন্ত্রণায় কাতরাচ্ছিল আর সবাই তো অবাক হয়ে যায় 16 এর পাওয়ার দেখে। 16 বলে এখন আর তোর লেজ নেই, তুই আর কাউকে অ্যাবজর্বও করতে পারবি না। টিন রেডের দিকে অনেক খুশি হয়ে গেছিল। তখন সেল উঠে দাঁড়ায় বলে তুই অনেকটাই খুশি হয়ে গেছিস, তোর ধারণাটা অ্যাকুরেট ছিল কিন্তু অতটাও অ্যাকুরেট না, কারণ আমার ভিতরে পিকোলো সেল আছে। এই বলে ও চিল্লাতে শুরু করে আর আমরা দেখি ওর প্লেসটা আবার ওখান থেকে গজায় যায়, যেমনটা পিকোলো নিজে হাতটাকে গজায় ফেলে ঠিক ওইভাবে। সেল বলে আমি নেমিক্যানকে খুব ভালোবাসি এই জন্যই। টিন তো অনেক অবাক হয়ে গেছিল সেলে এমন রিজেনারেশন দেখে। 16 বলে আমি মনে করেছিলাম আমি সলিউশন পেয়ে গেছি, কিন্তু এখন তোমার আর কোনো উইকনেস খুঁজে বের করা লাগবে আমাকে, এইবার আমি তোমার মাথাটাই ছিঁড়ে ফেলবো। তখন সেল বলে তোমাকে আগে আমাকে ধরা লাগবে। এই বলে দুজনের উপর অ্যাটাক করতে চলে আসে। 16 অ্যাটাক করে, তবে সেল ওটাকে ডজ করে 16কে কিক মারে। 16 নিজেকে সামনে নিয়েছিল, তখনই সেল ওর কাছে এসে ওকে এক পাঁচ মেরে ফেলে দেয়। 16কে মার খেতে দেখে 18 অবাক হয়ে গেছিল। সেল এবার পিছনে ঘুরে তাকিয়ে নিজের পাওয়ার বাড়িয়ে আবার 16 উপর হামলা করতে চলে যায়। তবে 16 উঠে দাঁড়িয়ে ওর হাতটাকে শুট করে দেয় সেলের দিকে। এই এক পাঁচ খেয়ে সেল অবস্থা টাইট হয়ে গেছিল। 16 ছুটে গিয়ে ওর হাতটাকে জোড়া লাগিয়ে নেয় আর সেলকে একটা পাওয়ারফুল পাঞ্চ বসিয়ে দেয় আর তুলে আরো একটা আসার মেরে দেয়, যেটা থেকে ওই তিনজনে বুঝে যায় যে এই 16 কোনো কম না, এই অনেক বেশি স্ট্রং। 16 এবার নিজের দুই হাতটাকে নিজের কবজি থেকে খুলে ফেলে আর সেল যেখানে ছিল সেখানে দমাদম এনার্জি ব্লাস্ট করতে শুরু করে দেয়, যার ফলে ওখানকার আইল্যান্ডটা ধ্বংস হতে শুরু করে দেয়। দূর থেকে ক্রেন এটা লক্ষ্য করে ফেলে আর বুঝতে পারে যে ওখানে ফাইট চলছে। তখন ও টিএন এর এনার্জি ওখানে লক্ষ্য করতে পারে। ও বলে সরি টিএন, এখন আমাকে রিমোট আনতে যেতে হবে,
এই বলে চলে যায়। লুকআউটে গোগো বুঝতে পারে সেলের এনার্জি কমে গেছে। গন জিজ্ঞেস করে সেল কি হেরে যাচ্ছে, তখন গোগো বলে সঠিক বলতে পারলাম না। এইদিকে এই আইল্যান্ডে আমরা দেখতে পারি সেল যেখানে ছিল ওখানে একটা গর্ত হয়ে গেছিল। TN 17 18 এরা তো অবাক হয়ে গেছিল যে 16 সেলকে হারাই দিছে। 16 তখন বলে ওঠে কি হলো তোমরা যখন এখান থেকে পালাচ্ছ না কেন? 18 বলে আমাদের পালানো লাগবে কেন, তুমি তো সেলকে মেরে ফেলছো। তো 16 জানাই এই অ্যাটাক যথেষ্ট না সেলকে মারার জন্য, আমি এটা করছি যাতে তোমরা পালানোর টাইম পাও, তাই দ্রুত যাও। 18 আর 17 কি করছো, দ্রুত করো। কিন্তু 17টা কনফিডেন্স ছিল যে 16 অনেক পাওয়ারফুল আর ওর সাথে মিলে ওরা তিনজন মিলে সেলকে হারাতে পারবে আর সেল ওদের চুলটাও বাঁকা করতে পারবে না। তখনই আমরা দেখি যে 17 এর পিছন থেকে সেল উঠে আসছিল, যেটা 10 থেকে ফেলে আর ওকে সাবধান করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। সেল 17 কে ওর টেন্টিক্যালের ভিতরে ঢুকিয়ে ফেলে। 17 নিজেকে অনেক সাহস চেষ্টা করছিল আর 16 ছুটে আসে, কিন্তু ততক্ষণে সেল 17 কে অ্যাবজর্ব করে ফেলে আর 17 কে অ্যাবজর্ব করার সাথে সাথে সেল ইভলভ করা শুরু করে দেয়। 16 দৌড়াতে থাকে 18 কে স্যার বলে 18 আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে, আর 10 এর দিকে ঘুরে থাকে বলে তোমারও পালানো উচিত। এইদিকে লুকআউটে গোগো বুঝতে পারে সেলের পাওয়ার আচমকা আকাশচুম্বী হয়ে গেছে। ও বুঝতে চায় যে সেল কোনো একটা অ্যান্ড্রয়েডকে অ্যাবজর্ব করে ফেলছে। আমরা সেলকে দেখতে পাই ও নিজের সেমি পারফেক্ট রূপে চলে আসছিল। 10 তো বলতেছিল আমাদের ওকে থামাতেই হবে। 16 18 হাত ধরে ওকে নিয়ে দৌড়ে চলেই যাচ্ছিল। তখনই সেল অনেক স্পিড ওদের সামনে চলে আসে। 16 বলে আমি যা ভাবছিলাম সেল অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। 10ও চিন্তা করছিল ও কিছু একটা করবে এখানে, এইভাবে তার বসে বসে দেখতে পারে না। 16 কে সেলের ফেসে একটা পাঞ্চ মারে আর নিজে অবাক হয়ে যায়। আমরা দেখি ওর পাঞ্চে সেলের উপরে কোনো প্রভাবই ফেলে না। তখনই সেল 16 এর উপরে একটা এনার্জি ব্লাস্ট করে দেয় আর এই ব্লাস্টের কারণে 16 এর মাথার এক সাইড উড়ে গেছিল। সেল এবার বলে অ্যান্ড্রয়েড 18 এবার তোর পালা। 18 বলে আমি কখনো তোর সাথে জড়বো না, তুই যেখান থেকে আসছি ওখানে চলে যা। সেল বলে আমি একটা গড আর গড পারফেক্ট হতে আছে, তোকে তো আমার পার্ট হতেই হবে, তো শুরু করা যাক। এই বলে 18 এর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন 18 ওর বুকের কাছে ওর হাতটা নিয়ে বলে আমি কিন্তু নিজেকে উড়িয়ে দেবো কাছে আসলে। সেল বলে তোর কি এত সাহস আছে নিজেকে উড়িয়ে দেওয়ার? তখন 18 বলে তোর সাথে জুড়ে যাওয়ার থেকে তো এটা বেটার, আমি তোর মতন কোনো ক্রিয়েচার না, আমি কিভাবে তোর পার্ট হবো? যেটা শুনে তো 18 অবাক হয়ে গেছিল। এখানে সেল 17 এর গলায় বলতেছিল 18 সেলের সাথে মার্জ হয়ে যাও, এখানে অনেক বেশি শান্ত হিসাবে, আর আমরা কখনো আলাদা হব না, আমরা সবসময় একসাথে থাকতে পারবো। 16 বলে ওঠে 18 ওর কথা পাত্তা দিও না, সেল 17 এর ভয়েস দিয়ে তোমাকে ভোলানোর চেষ্টা করছে। 17 এর গলায় সেল 18 কে ভোলানোর চেষ্টা করছিল। তখন 18 বলে ওঠে 17 এটা কখনোই করতো না, ও সবসময় ফ্রি থাকতে চাইতো, আর আমি তোর পার্ট কখনোই হব না। সেল যখন বুঝতে পারে ও 18 কে কথায় ভাসাতে পারবে না, তখন ও রেডি হয়ে আর বলে তুই নিজেকে শেষ করলে কর, কিন্তু ততক্ষণে আমি তোর কাছে পৌঁছে যাবো আর তোর মরার আগে তোকে অ্যাবজর্ব করে ফেলবো, তাই হার মেনে নে। এই বলে এগিয়ে যাচ্ছিল 18 এর দিকে। 16 এর ব্রেনে এক সাইড ওড়ে যাওয়ার কারণে 16 প্রপারলি ফাংশন করতে পারছিল না। সেল 18 এর দিকে এগিয়ে যাবে তখনই ও উপরে কিছু একটা ফিল করে। আমরা দেখি 10 ওর মাথার উপরে দাঁড়িয়েছিল। 10 বলে আমার কাছে যা সঠিক মনে হয় আমি এখন সেটাই করতে যাচ্ছি। সেল তখন বলে দেয় আমি এত পাওয়ারফুল যে তুই আমাকে আটকাতে পারবি না, কিন্তু আমাদের 10 ওর ড্রাইভিং ক্যানন সেলের উপরে অ্যাটাক করে দেয়। 18 তাই ব্লাস্টের কারণে দূরে ছিটকে পড়ে আর সেল যেখানে ছিল সেখানে একটা বড় গর্ত হয়ে গেছিল। ওইদিকে লুকআউটে কোকো আর গন বুঝতে পারে আর কোকো বলে 10 তো ওখানে থাকার কথাই না, সেল ওই বড় গর্তের মধ্যে পড়ে গেছিল 10 অ্যাটাকের কারণে আর 10 হাঁপাচ্ছিল। ওই এবার চিল্লা ওদেরকে বলে তোমরা এখন এখানে কেন আছো, তাড়াতাড়ি কিন্তু পালাও। আমরা দেখি সেল গর্ত থেকে উপরে উঠে আসছিল, কিন্তু 10 আবারও ড্রাইভিং ক্যানন অ্যাটাক করে, যার কারণে সেল আবার মাটির নিচে চলে যায়। 18 16 এর কাছে যার ওকে বলে তুমি কি ফ্লাই করতে পারবে? এইদিকে 10 একের পর এক ড্রাইভিং ক্যানন অ্যাটাক করে যাচ্ছিল সেলের উপরে, যার কারণে সেল ওই গর্ত থেকে যতবারই বাইরে বেরোনোর চেষ্টা করছিল ও নিচে পড়ে যাচ্ছিল। ওইদিকে গোগো বলছিল 10 এটা কি করছে, ও জানে ও বেশিক্ষণ এটা করতে পারবে না, আমরা তো এইভাবে ওকে হারিয়ে ফেলবো। কিন্তু আমাদের সাহসী 10 একের পর এক ড্রাইভিং অ্যাটাক করেই যাচ্ছিল। 10 সেলকে আটকে রাখছিল, সেল শত কষ্ট করার পরে উপরে উঠতেই পারছিল না, আর এই সুযোগে 18 আর 16 ওখান থেকে চলে যায়। সেল উঠে আবারও পালানোর চেষ্টা করে, তবে 10 ওকে ছাড় দিচ্ছিল না। একের পর এক ড্রাইভিং ক্যানন অ্যাটাক করে সেলকে ওখানে আটকে রাখছিল। এদিকে ঘন বলে 10 সেলের সাথে ফাইটিং করছে, কিন্তু সেল ওর থেকে বেশি পাওয়ারফুল। মিস্টার পপো বলে 10 যদি এইভাবে অ্যাটাক করতে থাকে তাহলে ওর লাইফ ফোর্স একসময় শেষ হয়ে যাবে। গুগুর তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু ওর কিছু করার ছিল না। এইদিকে 10 অনেক ক্লান্ত হওয়ার পরও ড্রাইভিং অ্যাটাক করা থামায়নি এখনো। কামে হয়েছে মাস্টারশি বলে যে ইয়ামচা কি ভাবছো? তখন ইয়ামচা জানায় যে ও 10 এর জন্য চিন্তা হচ্ছে। তখন চাউচু ওখানে আসার বলে হ্যাঁ আমারও 10 এর জন্য চিন্তা হচ্ছে, আর বলে প্লিজ কিছু করো 10 কে বাঁচানোর জন্য। তখন মাস্টারশি বলে সরি চাউচু, আমরা যদি চাইও তাও আমরা 10 কে বাঁচাতে পারবো না। তখন ওখানে চিচি আসার বলে তোমরা এইভাবে হার মেনে নিচ্ছ, গুগু থাকলে কখনো হার মানতোই না। এই শুনে পরে ইয়ামচা আর চাউচু ওখান থেকে যেতে যাবে, তখন মাস্টার ওদেরকে আটকে আর বলে আমাদের গোকুর হেল্পের দরকার, ও একদিন ট্রেনিং করতে পারলে এখানে চলে আসবে, তাই আমাদের ওর জন্য একটু অপেক্ষা করা উচিত, কারণ তোমরা সেলের সামনে কোনো কিছুই না। এইদিকে 10 অনেকক্ষণ ধরে ট্রাইবিম কেন অ্যাটাক করেই যাচ্ছিল একের পর এক, শত চেষ্টার পরে সেল উঠতেই পারছিল না। 10 অনেক ক্লান্ত হয়ে গেছিল এখানে। সেল আবার উঠে আসতে লাগলে 10 আবার ব্লাস্ট করতে থাকে। এইখানে ড্রাগন বলে অনেক ফ্যানরা বলে যে 10 এখানে 4 ঘন্টা সেলকে
আটকে রাখছে আর কোনো মতে 5-6 মিনিট হবে। তবে ড্রাগন বলে এখানে টাইম ক্লিয়ার করা হয়নি যে টিএন কতক্ষণ সেলকে আটকে রাখছে, আর টিএন ফাইনালি নিজে এনার্জি ফুরিয়ে যাওয়ার কারণে ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর ও এতক্ষণ নিজের লাইফ ফোর্স ব্যবহার করে এই অ্যাটাক গুলো করছিল। সবাই বুঝতে পারে যে টিন এখানে পড়ে গেছে। সেল এবার ওই গর্ত থেকে উঠে আসার বলে এই টিন আর 60 রেখে পালিয়ে গেছে। ও এবার টিএনের কাছে চলে আসে আর ও টিএনকে বলে তুই এখন বুঝতে পারবি আমাকে থামানোটা তোর কত বোকামো হয়েছে। এই বলে টিএনকে এক শট মেরে দেয়। বেচার টিএন তো দৌড়ে গিয়ে পড়ছিল আর ওর গায়ে এতটাও শক্তি ছিল না যে ও নড়বে চড়বে। লোকাটে গোহান বলে ড্যাড আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। গোকু রাগে ফেটে যাচ্ছিল কিন্তু ওর কিছুই করার ছিল না। সেল এবার উঠতে শুরু করে আর বলতে থাকে আমি ভাবতে পারিনি তোর মতো উইকলিং আমাকে আটকে রাখতে পারবে, আমি তোকে এবার শেষ করে দিব। এই বলে টিএন উপর অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল। তখনই আমরা লোকাটে থেকে গোকু নিজে ইনস্ট্যান্ট ট্রান্সমিশন ব্যবহার করে আর সেলের ওই জায়গাতে চলে যায়। সেল তো গোকে থেকে অবাক হয়ে যায় যে গোকু এখানে চলে আসলো। গোকু সেলকে বলে তুই এখান থেকে সরে যা আর আমার বন্ধুকে ছেড়ে দে। সেল আর গোকু নিজের সাথে পরিচয় হয়। সেল বলে গোকু তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। গোকু বলে আমি তোর সাথে ফাইট করতাম কিন্তু আমার আরো একদিন লাগবে ট্রেনিং করার জন্য যাতে আমি তোকে কেলাতে পারি। সেল সত্যি আমার প্রচন্ড রাগ হচ্ছে, তোকে সবকিছুর দাম দেয়াই লাগবে। সেল তো গোকুর উপর হাসতেছিল আর বলতে থাকে আমি গোকুর নামে কত কিছু শুনতেছিলাম, এই লেজেন্ডারি গোকু এখন আমাকে বলতেছে তোর সাথে পরে দেখা হবে, তবে চিন্তা নেই তোকে ভয় পাওয়ার মতন পালাতে দেবো না আমি। তখনই গোকু পিকোলোর এনার্জি সেন্স করতে পারে, বুঝতে পারে পিকোলো এখনো বেঁচে আছে। আর আমরা তো ধরে নিয়েছিলাম পিকোলো মারা গেছে, তবে না এখনো বেঁচে আছে। ও এইটাই মুখ দিয়ে বলে। সেল তো অবাক হয়ে যায় যে পিকোলো কিভাবে বেঁচে আছে। গোকু এবার টিনকে ধরে জানে যে ও ঠিক হয়ে যাবে আর আশঙ্কা ওখান থেকে গায়েব হয়ে যায়। সেল তো খুঁজতে থাকে যে কই গেল আর বলতে থাকে এই ট্রিকটা তো অনেক ক্লেভার, তবে বেশি দূরে ট্রিক খাটিয়ে যেতে পারবে না। ও তো মনে করছিল গোকু এখানে সুপার স্পিডে ব্যবহার করছে, তবে আমরা তো জানি গোকু এখানে ইনস্ট্যান্ট ট্রান্সমিশন ব্যবহার করছে। গোকু পিকোলোর কাছে পৌঁছে দেয়। পিকোলোকে দেখি ও আত্মর অবস্থায় কিনারে পড়েছিল। সেল তো বুঝতেই পারছিল না পিকোলো এখনো কিভাবে বেঁচে আছে। গোকু পিকোলোকে নিজের কাজে তুলে নেয় আর টিনকে নিজে হাত দিতে বলে আর বলে আমি তোমাদেরকে লুকআউটে নিয়ে গিয়ে সেন্সুইন দেবো, তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু সেল বলছিল গোকু আমি তোকে এখান থেকে যেতে দেবো না, আমরা এখানে ফাইট করবো এখনই। এই দিকে ফুল স্পিডে গোকুর দিকে চলে আসা আর গোকে পাঁচ মারতেই যাচ্ছিল। গোর গায়ে একটা লেগে গিয়েছিল। তখনই আমি দেখি গোকু ইনস্টা ট্রান্সমিশনের মাধ্যমে ওখান থেকে গায়েব হয়ে যায়। সেল খুঁজতে যায় গোকু এবার কই গেল, কিন্তু গোকু কোথাও ছিল না। ও বলতে থাকে গো কি টেকনিক ব্যবহার করো আমাকে এটা জানতে হবে। তবে ও গোকে খুঁজে হালটা ছেড়ে দেয় আর বলে আমাকে এখন অ্যান্ড্রয়েড 18 কে খুঁজতে হবে, ওইটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বলে ও ওর সামনের দিকে আগাতে শুরু করে। গোকু পিকোলো আর টিনকে লুকআউটে নিয়ে চলে আসে। গোহান তো নিজের সেকেন্ড আব্বারে দেখা খুশি হয়ে যায়। এইদিকে আমাদের টাকলা প্লেন এখন উঠছিল। তখনই ও বুলমার প্লেনকে দেখতে পেয়ে যায়। আমাদের ছোট্ট কিউটি ট্রাঙ্কস চিল্লাচ্ছিল ওই ওই টাকলা টাকলা। বুলমা বলছিল আরে ট্রাঙ্কস কি হচ্ছে। তখনই ও ক্রিলেনকে দেখতে পায়। ক্রিলেন তো এখানে অনেক খুশি বুলমাকে দেখে, কারণ ও রিমোটটা ফাইনালি পেয়ে যাবে। বুলমা ছোট ট্রাঙ্কসে দেখে বলছিল আরে আমার ছেলেটা কত জিনিয়াস, ঠিক নিজের মায়ের মতো। ক্রিলেন এবার বুলমার কাছে যায় আর বলে তাড়াতাড়ি আমাকে রিমোটটা দাও। বুলমা রিমোটটা ওকে দিয়ে বলে এই রিমোটটা তখনই কাজ করবে যখন তুমি ওই অ্যান্ড্রয়েড দিয়ে 10 মিটার রেঞ্জের কাছে থাকবে, এটা একটু বেশি দূরে হলে কিন্তু কাজ করবে না। ক্রিলেন বলে তোমার কি মনে হয় এটার রেঞ্জ বাড়ানো গেল না? তোর বুলমা বলে তুমি এটা যে পাইছো এটা অনেক লাকি বিষয়। ক্রিলেন এবার বুলমাকে জিজ্ঞেস করে তোমার পিছনে ওই ব্যাগে কি আছে। তোর বুলমা জানে ওখানে কমবাট স্যুট আছে আর ক্রিলেনকে একটা ক্যাপসুল দিয়ে দেয়, এর মধ্যে ওর জন্য পারফেক্ট স্যুট ছিল। তখন ক্রিলেন ধন্যবাদ জানায় আর জানায় ভিটার ট্রাঙ্কসটা কামির ওখানে গেছে ট্রেনিং করার জন্য, বুলমা ওখানে গেলে ভালো হবে। বুলমা ক্রিলেনকে বিদায় জানাই আর তার সাথে আমাদের ছোট্ট ট্রাঙ্কসও। এবার ও সোজা চলে যায় লুকআউটের ওইদিকে। ক্রিলেন ওই রিমোটটাকে দেখে বলতে থাকে তাহলে এটা আমার হাতে আছে, আশা করবো এটা ওয়ার্ক করবে। এইদিকে সেল এখনো খুঁজে যাচ্ছিল কিন্তু ও কোথাও পাচ্ছিল না। ও বলতে থাকে তোরা আমার থেকে বেঁচে পালাতে পারবে এটা হতেই পারে না। এই টিনা সিস্টেনকে দেখতে পাই, ওরা একটা আইল্যান্ডে আশ্রয় নিয়েছিল। এইদিকে আমাদের টিএন আর পিকোলো সুস্থ হয়ে গেছিল। গোকু ওকে বলে নেক্সট টাইম যেন ও এমনটা না করে। ঘন টিনকে বলে ওইটা তো অনেক ক্রেজি ছিল, তুমি যেভাবে ওই সেলকে আটকে রাখছিলে আমি হলো এটা করতেই পারতাম না। পিকোলো টিনের এই অনারেবল মুভের প্রশংসা করে, তবে তার সাথে এটাও জানায় যে এটাও যথেষ্ট না, এখন ওদেরকে সেলকেও হারাতে হবে সবাইকে মিলে। পিকোলো এবার বলতে থাকে একবার ভাবো আমাদের মধ্যে কেউ ওই সেলকে হারাতে পারবে না, এমনকি গোকু তুইও না, আমাদের পাওয়ারফুল কিছু একটা দরকার। তখনই মিস্টার বাবু বলে গোকু এদিকে আসো, ভেজিটার ট্রাঙ্কস এখনই হাইপারবোলিক চেম্বার থেকে বেরোতে যাবে। ওরা দৌড়ে দৌড়ে ওই দরজার সামনে চলে যায় আর ওই দরজাটা খুলে যায় আর আমরা দেখতে পারি ভিতর থেকে ভেজিটার ট্রাঙ্কস বেরিয়ে আসতে শুরু করে। এখানে ট্রাঙ্কসের লোক কিছুটা চেঞ্জ হয়ে গেছিল আর ওদের কাপড় চুপড়ে অনেকটাই ফেটে গেছে। তো এরা দুজন কতটা পাওয়ারফুল হয়ে গেল এখন এইটাই দেখার পালা। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।